অর্ক আর হামিদ সাহেব বসে আছেন বাগানের এক পাশের বেঞ্চে। দুজনের হাতেই গরম কফির মগ। অর্ক চুপ করে কফিতে চুমুক দিচ্ছে আর মোবাইলে আঙুল চালাচ্ছে। হামিদ সাহেব জানেন মোবাইল দেখাটা অর্কের বাহানা। ও আসলে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। উনি অর্কের কাঁধ চাপড়ে দিয়ে বলেন, কি রে, এত চুপচাপ কেন? খুব তো সেদিন হিরোগিরি দেখালি। ওয়েস্ট স্কাউন্ড্রেল হাসপাতালের এখনো পড়ে আছে। হি হ্যাজ গট হোয়াট হি ডিসার্ভস। সো চিয়ার আপ। অর্ক মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে কফিটুকু শেষ করে বলল, নট ইয়েট। ওর আরো অনেক কিছু পাওনা আছে চাচু। বেলির জীবন নষ্ট করার শাস্তি এত কম হবে না। ফিরোজের কথা ভাবতেই যেন অর্কের চোখমুখে হিংস্রতা ফুটে ওঠে। সেদিন ফিরোজকে তুলে নিয়ে যে আধমরা করে এসেছিল সেটা ওর কাছে কম মনে হয়। আসিফ সাহেবের স্ট্রোক করার 4 দিন পরে যখন তার অবস্থা একটু স্থিতিশীল হয়, অর্ক ফিরোজকে ডেকে আনে কৌশলে। ওর মাথায় তখন মানুষ খুন করবার মতো ক্রোধ আর ঘৃণা কাজ করছিল। ফিরোজ অর্কের ব্যান্ডেজের দিকে তাকিয়ে টিটকারি মেরে বলল, আহারে ভাইজান, কি কপাল আপনার। বিয়ের পর থেকে আর সুখের মুখ দেখলেন না। খালি হাসপাতালের থাকার জন্য কি বেলির রানীকে আটকে রাখলেন নিজের কাছে? আমি তো ভাবলাম আদর। ফিরোজ কথা শেষ করতে পারে না। তার আগেই অর্কের হাতের প্রচণ্ড এক ঘুষি এসে ওর নাক বরাবর পড়ে। অর্ক ওর কলার ধরে আরো কয়েকটা এলোপাথারি চড় আর ঘুষি মারে ফিরোজকে। ফিরোজের কড়া নোংরা ইঙ্গিত ওর মাথায় যেন আগুন ধরিয়ে দিয়েছে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার সামনে বেলিকে নিয়ে কথা বলিস? ভুল হয়েছিল আমার। বিয়ের পরদিন তোকে ছেড়ে দেওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। ওই দিন যদি তোকে মেরে ফেলে দিতাম কোথাও তাহলে আজকে এসব দেখতে হতো না। ফিরোজ একের পর এক মায়ের খেয়েও দমে যায় না। ও জানে অর্ক রেগে আছে প্রচণ্ড মাত্রায়। আর এখন ওকে দিয়ে ভুল করানো সবচেয়ে বেশি সহজ। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ফিরোজ সেটা মুছে বলল, এত সহজ না। ফিরোজের হাত থেকে ওর শখের খেলনা নিয়ে গেছো তুমি। কি ভেবেছিলে সবকিছু তোমার হবে? দেখো, সবকিছু তো দূর, তোমার বউ আজ পর্যন্ত তোমার হয়নি। আরে তুমি আমাকে কি ছেড়ে দিবা? যে পুরুষ নিজের বউকে বিয়ের এত মাস পরেও ধরার সুযোগ পায় না তাকে এই মাস্তানি মানায় না। অর্ক একটা লাঠি তুলে নেয় হাতে। ফিরোজকে ইশারা করে বলে, নিজেকে খুব বড় পুরুষ ভাবিস, তাই না? মেয়ে মানুষের শরীর ধরলে যে পুরুষ হওয়া যায় না এটা তোর বাপ তোকে শেখায় নাই। কিন্তু আজকে আমি শিখিয়ে দেব। অর্ক ফিরোজকে লাঠির বাড়ি দিতে নিলে ফিরোজ পকেট থেকে ছুরি বের করে। $1 রক্তাক্ত থুথু মুখ থেকে ফেলে অর্কের দিকে তাকিয়ে বলল, শেখানোর সুযোগ তো তখন পাবে যখন নিজেকে বাঁচাতে পারবে। বেলি শুধু আমার থাকবে, তুমি কখনোই ওকে পাবে না। বেলির নামটা যেন অর্ক ফিরোজের মুখে সহ্য করতে পারছিল না। নিজের আহত অবস্থার কথা ভুলে ও ফিরোজের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফিরোজ ছুরি দিয়ে অর্কের হাতে আঘাত করলেও নিজেকে ওর মারের হাত থেকে বাঁচাতে পারে না। এক পর্যায়ে উপায় না দেখে অর্কের মাথা দেয়ালে ঠুকে দেয়। নিজের নিয়ন্ত্রণ রাখতে না পেরে অর্ক মাটিতে পড়ে গেলে ফিরোজ ছুরি নিয়ে ওর বুকে আঘাত করতে যায়। কিন্তু মাঝপথেই ওর হাত আটকে যায় আরেকজনের শক্ত হাতের মুঠিতে। অর্ক ঝাপসা চোখে তাকিয়ে দেখে আমির রহমান দাঁড়িয়ে আছেন ফিরোজের পেছনে। ইউ রাস্কেল, তোর এত বড় সাহস! আজকে তোর উই হাল করব যে জীবনে ভুলবি না। এক হাতে ফিরোজের কলার ধরে আমির সাহেব ওর পেট বরাবর লাথি মারেন। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে ফিরোজ। হামির সাহেব অর্ককে মাটি থেকে তুলে দাঁড় করান। তারপর দুজন মিলে ফিরোজকে বেধড়ক পেটানো শুরু করেন। হামির সাহেব লাঠি দিয়ে আর অর্ক খালি হাতেই ফিরোজকে নরক দর্শন করাতে থাকে। এক পর্যায়ে ফিরোজ নিজের পায়ে আর দাঁড়িয়ে থাকতে পারে না। মাটিতে পড়ে কাতরাতে থাকে আর বলে, এখানেই শেষ না। আমার আব্বা তোদের কাউকে ছাড়বে না। বেলি আমার ঘরে আসবো, কিন্তু ওকে বদনাম করে নিয়ে আসবো আমি। অর্ক বুট জুতা দিয়ে ফিরোজের মুখে লাথি মারে। সাথে সাথে ও জ্ঞান হারায়। হামির সাহেব ফিরোজের বাবাকে ফোন দিয়ে ওকে হাসপাতালের পাঠানোর কথা বললেন। সাথে হুঁশিয়ারি করতেও ভুললেন না, ফিরোজকে সামলান। নাইলে এমন না হয় যে ছেলের জন্য বাপের কুকর্ম সব সামনে চলে আসে, আর আপনার বিপক্ষে করতে অন্য কেউ না, ব্যারিস্টার হামির রহমান থাকবে। কথাটা মাথায় রাখবেন। ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে। ফিরোজের প্রোফাইলে পোস্ট করা ছবি তুই ডিলিট করেছিস কিন্তু অনেকের হাতেই সেগুলো চলে গেছে। টেকনোলজির এই বেনিফিট না চাইতেও ওই বদমাস্টার ফেভারে গেছে। এখন কি করবি ভেবে দেখেছিস? হামির সাহেবের কথা শুনে অর্ক বাস্তবে ফিরে আসলো। আসলেই অনেক দেরি হয়ে গেছে। ছবির ব্যাপারটা আগে জানতে পারলে অর্ক সব ম্যানেজ করে ফেলত।
কিন্তু বেলি এতগুলো মাস অর্কের এত কাছে থাকার পরেও একথা ওকে একবারের জন্যও বলেনি। এই রাগ যেন অর্ককে কুরে খাচ্ছিল, এতটা অবুঝতো বেলি না হলেও পারত। অর্ক, আমি জানি তুই কি ভাবছিস। বেলির ভুলের গণনা করে কোনো সুরাহা করতে পারবি না। কারণ ও নিজে থেকে একটা ভুল করেছে আর পরিস্থিতি ওকে দিয়ে 10টা ভুল করিয়েছে। জানি চাচু, আই নো, কিন্তু এখন আর মন মানে না। আই হ্যাভ ক্রসেড দি লিমিট অফ মাই পেশেন্স। যাকে বছরের পর বছর ভালোবেসে ওর কাছে আসার চেষ্টা করিনি এই ভেবে যে ও না কষ্ট পায়, আমার স্পর্শনা ওর লজ্জার কারণ হয়। আজ তাকে স্বেচ্ছায় যখন আরেকজনের সাথে দেখি তখন আমার সব সাহস, ধৈর্য হার মানে। বেলি আমাকে গ্রহণ করতে পারেনি এটা আমি মানতে পারি চাচু, কিন্তু ওর মনে আরেকজন ঘর করেছিল এটা কিভাবে মানব। তাও তো আমি চেষ্টা করেছি, কিন্তু কি পেলাম? নিজেকে সবচেয়ে বড় লুজার মনে হচ্ছে এখন। হামির সাহেব ভাতিজার অস্থিরতাকে মনোযোগ দিয়ে তীক্ষ্ণভাবে দেখতে থাকেন। যেই অর্ক তাকে ফোন করে, এত রিকোয়েস্ট করে দেশে আনিয়েছে, যেন সবটা সামলাতে তার সাহায্য নিতে পারে, আজ সে ছেলেকেই চরম বেসামাল লাগছে। আমার একটা প্রশ্নের জবাব দে, অর্ক। বেলিকে নিয়ে তুই কি ভাবছিস? একদিকে তুই ভালোবাসার জন্য সব করতে রাজি আছিস, অথচ অন্যদিকে ওই ভালোবাসাকে এমন এক সময়ে ফেলে যেতে চাইছিস যখন তোকে ওর সবচেয়ে বেশি প্রয়োজন। আসলে তোর মনে কি চলছে? কেন তুই নিজেকে মেলে ধরছিস না বেলির কাছে? অর্ক ওর মোবাইলের স্ক্রিনে বেলির ছবি দেখে ম্লান হাসে। তারপর হামির সাহেবের দিকে তাকিয়ে বলে, এটাই তো কষ্ট, চাচু। এত ভালোবাসার পরেও আমি বেলির জন্য শুধু প্রয়োজন হয়ে থেকে গেলাম। প্রিয়জন তো আমাকে ভাবতেই পারেনি। অর্ক চেয়েও চোখের পানি আটকাতে পারে না। শেষ পর্যন্ত ফুপিয়ে কান্না করে ওঠে। বেলি আমাকে সুযোগ দিতে চাইছে, চাচু। নিজেকে আমার সাথে অ্যাডজাস্ট করতে চাইছে। কারণ বেলি জানে ফ্যামিলির ডিসিশনকে ও পাল্টাতে পারবে না। তাই দিন মাসের অভ্যস্ততায় নিজেকে আমার সাথে জড়াতে চাইছে। কিন্তু আমি তো এই অভ্যস্ততা হতে চাই না। তুই কি ভাবছিস বেলি তোকে ব্যবহার করছে? নো, নো অর্ক, ইউ আর রং। বেলি এমন মেয়ে না। আই নো হার। জানি আমি ও কি চায়। বেলির অনুভূতির যে অবুঝ সেটা আমার চেয়ে কেউ ভালো জানে না। কিন্তু আমাকে নিয়ে ওর ভাবনা, চিন্তা সবকিছু বড় হিসেব নির্ভর হয়ে যাচ্ছে। আর আমি সেটা চাই না। একটা প্রশ্নের জবাব দাও আমাকে। আজ যদি সব স্বাভাবিক থাকতো, পরিবারের কোনো প্রেশার না থাকতো, তাহলে কি বেলি আমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারত? আমাকে ঘিরে কি আদৌ কোনো স্বপ্ন ওর চোখে বাসা বাঁধত? হামির সাহেব ভাতিজার কাঁধে হাত দিয়ে বললেন, অনেক সময় সঠিক কিছু হওয়ার জন্য সময় অনেক বেশি লাগে অর্ক। মানছি বেলি তোর ধৈর্যের অনেক বেশি পরীক্ষা নিয়ে ফেলেছে। কিন্তু তুই ছাড়া আর কে আছে যার কাছে ও এই সময় এই প্রশ্নটুকু চাইতে পারে? সেই জন্যই তোমাকে আমার দরকার চাচু। আমি চলে গেলে বেলির দায়িত্ব তোমার নিতে হবে। ভেবেছিলাম এখানেই লেখাপড়া শেষ করে ও নিজের পায়ে দাঁড়াতে শিখুক। বাট ইটস টু লেট নাও। তুমি বেলিকে নিজের সাথে নিয়ে যাও। ওকে নতুন করে বাঁচবার একটা সুযোগ দাও। আর যদি বেলি এই নতুন সুযোগটা তোর কাছে চায়, কি করবি তখন? অর্কের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করেন হামির সাহেব। সুযোগ, সমঝোতা, এসব কিছু মস্তিষ্কের ভাবনা, চাচু। কিন্তু বেলির জন্য আমার কাছে হৃদয় ছাড়া আর কিছুই নেই। তুমি বলতে পারো অনুভূতির লেনদেন আশা করাও মস্তিষ্কের কাজ। তাহলে আমি নিঃস্বার্থ কিভাবে হলাম? প্রশ্ন যখন ভালোবাসার তখন আমি আমার নিজেকেও ছাড় দিতে রাজি না। সব ভুলে বেলির কাছে নিজেকে লুটিয়ে দেব যদি ও ভালোবেসে গ্রহণ করে তো। কিন্তু আফসোস তো এটাই, বেলি সবার ভালোর জন্য আমার হতে চায়, আমাকে ভালোবেসে না। অর্ককে চলে যেতে দেখে হামির সাহেব চুপ করে বসে থাকেন। বিড়বিড় করে বলেন, বেলি, অনেক বেশি সময় নিয়ে ফেলেছিস তুই। মেন্ড ইট বিফোর ইটস টু লেট। বেলি সকালে নাস্তার টেবিল থেকে উঠে সেই যে নিজের ঘরে ঢুকেছে আর বের হয়নি। খাবারের জন্য মোহনা কয়েকবার এসে ডেকে গেলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ওর খাবার ঘরেই পাঠিয়ে দেওয়া হয়েছে। বেলি থম ধরে বসে আছে বিছানার এক পাশে। বুকের সাথে জড়িয়ে ধরে আছে একটা সাদা শার্ট। যেদিন অর্ক মাথায় আঘাত পেয়েছিল, এই শার্টটাই পরা ছিল ওর গায়ে। পরে বেলি ধুয়ে দিলেও রক্তের দাগ পুরোপুরি মুছে যায়নি। এখনো জায়গায় জায়গায় ছোপ ছোপ দাগ রয়ে গেছে। জীবনটাও এমনই, একবার দাগ লেগে গেলে আগের মতো আর কিছুই হয় না। না ঘৃণা মুছে যায় আর না ভালোবাসা ফিরে আসে।
মুক্তদানার মতো ঝরে পড়া অশ্রুজলে যতটা না আক্ষেপ রয়েছে তার চাইতে বেশি রয়েছে হাহাকার। সুখ খুঁজতে যেয়ে বেলি এত কষ্ট কিভাবে কুড়ালো। মাথায় আঘাত পেয়ে অর্ক যখন অসুস্থ ছিল, বেলির কষ্ট হয়েছে ওর যন্ত্রণা দেখে। আবার এটাও মনে হচ্ছিল পৃথিবীর সবকিছু তছনছ করে হলেও অর্ককে ও ভালো রাখবে। বাবার জন্য বুক জুড়ে হাহাকার থাকলেও বেলি অর্কের যত্ন নিতে একটুকু কার্পণ্য করেনি। ওর জন্য নিজে রান্না করেছে, নিজের হাতে ওকে খাইয়ে দিয়েছে, রাতে ঘুমাবার সময় ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছে। সেদিন যখন অর্ক গোসলের সময় পা পিছলে ওয়াশরুমে পড়ে যেতে নেয়, বেলি ছুটে যেয়ে ওকে জড়িয়ে ধরে। কোয়ে ভেজা শরীরের স্পর্শ তো বেলির একটুও খারাপ লাগেনি, বরং নিজের নারীসত্তার পূর্ণতা অর্কের বুকে খুঁজে পেয়েছিল বেলি। ওই এক মুহূর্তে অর্ক যদি ওকে আপন করে নিত বেলির কোনো গ্লানি থাকত না, কারণ সেই স্পর্শের বৈধতা ওর হৃদয় অনেক আগেই দিয়ে দিয়েছে। বেলির কাছে অর্ক আর পরিবারের চাপিয়ে দেওয়া দায়বদ্ধতা না বরং ওর আরাধনার পুরুষ হয়ে উঠেছে। অথচ যখন বেলি এই অনুভূতির উৎসব পালনের অপেক্ষায় ছিল তখনই অর্ক প্রস্থানের কথা বলছে। কিন্তু কেন? তাহলে কি বিশ্বাসের বসতে ঘুম ধরে গেল? না হলে বেলির প্রশ্নের জবাব অর্ক কেন দিল না? কেন বলল না যে ও বেলিকে সন্দেহ করে না? কেন বলল না যে কিছু ছবির উপস্থিতি অর্কের জীবনে বেলির অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে না? অর্কের সার্টে বেলি মুখ বুজে দেয়। ওর গায়ের গন্ধে যেন নিজের অনুভূতির অপূর্ণতাকে খুঁজে ফেরে। তুমি কিভাবে আমাকে ফেলে যাওয়ার কথা ভাবলে? কিভাবে চিন্তা করলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? এই তোমার ভালোবাসা ছিল? কতগুলো ঠুনকো ছবির সামনে তুমি আমাকে ছুঁড়ে ফেলতে চাইছো তোমার জীবন থেকে। ভালোবাসা কি তুমি আমাকে শিখিয়েছ, অর্ক? আর এখন আমাকেই অস্বীকার করে দূরে চলে যেতে চাইছো? কেন? কেন? কিছু প্রশ্নের জবাব বন্ধ ঘরের দেয়ালে না, মুক্ত বাতাসে যেয়ে করা উচিত, মনের মানুষকে অধিকার নিয়ে করা উচিত। তাহলে হয়তো আফসোস করার আর অবকাশ থাকে না। না হলে ভুল সময়ে, ভুল জায়গায় করা প্রশ্নের আক্ষেপ সারা জীবন থেকে যায়। আর আমার চেয়ে ভালো এটা কেউ জানে না। বেলি তাকিয়ে দেখে হামির সাহেব সামনে দাঁড়িয়ে আছেন। ও তাড়াতাড়ি চোখ মুছে বলল, চাচু, তুমি এখানে? তুমি কষ্ট করলে কেন? আমাকে ডাকতে পারতে। হামির সাহেব ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, মানুষ কখন দৃষ্টি লুকায় জানিস, বেলি? যখন সে জানে তার চোখের ভাষা সামনের মানুষটা পড়ে ফেলতে পারে। আর আমি তোর দৃষ্টির হাহাকার দেখতে পারছি। কি বলছো এসব? আমি কি লুকাবো? বাবার জন্য মন খারাপ লাগছিল, তাই ঘরেই ছিলাম। তুমি বসো, আমি চা নিয়ে আসি। বেলি উঠে যেতে চাইলে হামির সাহেব হাত ধরে ওকে আটকান। পাশে বসিয়ে বলেন, বেলি, আমি চা খেতে আসিনি, তোর সাথে কথা বলতে এসেছি। ডোন্ট ট্রাই টু গো। হামির সাহেবের কণ্ঠের গাম্ভীর্য টের পেয়ে বেলি মাথা নিচু করে বসে, নিজেকে প্রস্তুত করে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাতে। যদি তুই ভেবে থাকিস আমি তোকে অভিযোগ করতে এসেছি তাহলে এটা তোর ভুল। যার এই অধিকার আছে সে নিজেকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চাইছে যাতে তুই শান্তিতে থাকতে পারিস। সম্পর্কের বেড়াজালে যাতে তুই হারিয়ে না যাস সেজন্য ও নিজেই দূরে সরে যাচ্ছে। এখনো কি তুই বুঝবি না ওকে? এখনো কি ওকে বোঝাবি না তোর জীবনে ওর কি গুরুত্ব? বেলি অবনত মস্তকে অঝোর ধারায় কান্না করতে থাকে। অশ্রুদের ঝড়ে পড়ার যদি শব্দ থাকত তাহলে বোধহয় আজ বেলির কান্নার শোরগোল সবাইকে স্তব্ধ করে দিত। আজ চুপ করে থাকিস না, বেলি। জাস্ট স্পিক আপ বিফোর ইট ইজ টু লেট। না হলে সময় আর সুযোগ হারানোর এই যন্ত্রণা তোকে বাঁচতে দেবে না। অর্ককে নিয়ে তোর অনুভূতিকে আর অবরুদ্ধ করে রাখিস না। কি বলবো আমি, চাচু? কাকে বলবো? সবার কাছেই তো আমি অপরাধী। আর অপরাধীরা শুধু শাস্তি পায়, অভিযোগ করতে পারে না। না, তুই অপরাধী না। অর্ক তোকে অপরাধী ভাবে না। তুই একবার ওর কাছে নিজেকে মেলে ধর। জাস্ট এক্সপ্রেস হোয়াট ইউ ফিল ফর হিম। আমি বলছি ওই ছেলে তোর কাছ থেকে পাওয়া একটা স্বীকৃতির জন্য নিজের সব কষ্ট ভুলতে একবারও ভাববে না। তুই শুধু ওর হাতে তোর অনুভূতির আঁচল তুলে দে। দেখবি কিভাবে ও শেষ নিঃশ্বাস পর্যন্ত এর হেফাজত করে। এত সহজ না সব কিছু, চাচু। আমাকে ভালোবাসার জন্য, আমার কাছে নিজের ফিলিংস প্রকাশ করার জন্য অর্কের শুধু ইচ্ছেটাই থাকা যথেষ্ট। ও যখন চাইবে, যেভাবে চাইবে তা করতে পারে। কিন্তু আমার জন্য এসব করা এত সহজ না। অর্কের দিকে এক পা বাড়ানোর আগে আমার ভাবতে হয় পেছনে ফেলে আসা নিজের ভুল কদমের কথা।
ওর জন্য মন থেকে যখনই কিছু উপলব্ধি করেছি তখন মস্তিষ্কের কোনায় কোনায় চিৎকার করেছে সবার প্রশ্নের আওয়াজ। যখন মনে হয়েছে সব ভুলে ওকে আগলে নেই, তখনই বাস্তবতা এসে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আমিও তো মানুষ, চাচু। আমারও তো কষ্ট হয়। যতই ভুলতে চাই অতীতকে, কেউ না কেউ এসে আসামির মতো আমাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে যায়। প্রতিদিন আমার অপরাধের শুনানি হয়, প্রতিদিন আমার মৃত্যু কামনা করে আমার আপনজনেরা। খুনের শাস্তিও একবার ফাঁসি দিয়ে হয়, অথচ আমাকে না কেউ বাঁচতে দেয় আর না মরতে দেয়। এত অভিযোগ, এত অভিশাপ নিয়ে আমি কিভাবে বলি আমার মন কি চায়? কাকে বোঝায় আমার দম আটকে আসে, আমি নিঃশ্বাস নিতে পারি না। বেলিকে কান্নায় ভেঙে পড়তে দেখে আমির সাহেবের বুকের ভেতর হাহাকার করে ওঠে। এতটুকু একটা মেয়ে এত কষ্টের বোঝা কিভাবে বয়ে যাচ্ছে দিনের পর দিন। পাথরের কাছে পিপাসার না মূল্য আছে আর না সুরাহা। দুনিয়া জুড়ে সব থাকা সত্ত্বেও আমরা আল্লাহর সান্নিধ্য পাই নামাজের পাটিতে বসে। আসমান জমিন সব ভুলে দুই হাতের দয়ায় তার দয়াকে খুঁজি। ভুল জায়গায় হাত বাড়ালে ভোগান্তি ছাড়া আর কিছুই ধরা দেবে না রে মা। কান্না করতে করতে বেলির হিচকির মতো উঠে যায়। ও তারপরেও বলে, যার দিকে হাত বাড়াবো সেই তো সব ছেড়ে দূরে যেতে চাইছে। যার ভালোবাসায় আমার মুক্তি রয়েছে, সে নিজেই আমার ভুলের গণনায় আটকে গেছে। এটা তোর ভুল ধারণা, বেলি। ও তোর ভুল গণনা করছে না, তোর ভালোবাসার জন্য পথ চেয়ে বসে আছে। অনেক দেরি করে ফেলেছিস, আর কষ্ট দিস না নিজেকে। সবকিছু ভুলে, সব ভ্রান্তিকে পেছনে ফেলে ওর কাছে ছুটে যা। এমন না হয় হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ও পথ ভুলে যায় আর তুই নিজেকে পাষাণের মতো আটকে রাখিস। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রহমান সাহেব উজু করে আসেন, কিন্তু ঘরে ঢুকেই থমকে যান। মাটিতে পাশাপাশি দুটো জায়নামাজ বেছানো হয়েছে আর একটাতে বসে আছে আমির রহমান। তুমি এখানে এই সময় জায়গা আছো কেন? আব্বা, 19 বছর হয়ে গেল আপনার সাথে ঈদের নামাজ পড়ি নাই। চলেন, আজকে একসাথে বসে তাহাজ্জুদ পড়ি, তারপরে কিছু গুনাহের কাজ করব। ছেলের কথা শুনে রহমান সাহেব হতবাক হয়ে বললেন, কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে তো? হামির সাহেব মুচকি হাসেন। তারপর রহমান সাহেবকে হাত ধরে জায়নামাজের পাটিতে নিয়ে আসেন। আব্বা, আসেন আগে নামাজ পড়ে নেই। কে জানে জীবনে আর এই সুযোগ আসবে কিনা। রহমান সাহেবের বুকে যেন কাঁপন শুরু হয়ে যায় ছেলের কথা শুনে। এতগুলো বছর পরে বাবা ছেলে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ে, একসাথে আল্লাহর দরবারে হাত তোলে, একসাথে রবের কাছে প্রার্থনা করে। নামাজ শেষ করে আমির এগিয়ে এসে রহমান সাহেবের পায়ের ওপর মাথা রেখে শুয়ে পড়ে। দুই চোখের কোল বেয়ে পড়তে থাকে উষ্ণধারা। পকেট থেকে একটা ছুরি বের করে বাবার হাতে তুলে দিয়ে কম্পিত কণ্ঠে বলেন, আব্বা, আপনার সন্তান হয়ে বাঁচার চাইতে আজকে মরে যাইতে মন চাইছে। আপনার পায়ের সামনে নিজের জান দিয়ে দিতে মন চাইছে। এমন লাগছে এই শরীরের সব রক্ত ঝরিয়ে আমাকে জন্ম দেওয়ার আপনার ঋণ শোধ করে দেই। আমার এই চাওয়াটা পূরণ করে দেন আব্বা। আপনার হাতে আমার এই যন্ত্রণার অবসান করে দেন। আমি হেরে গেছি আব্বা, আপনি নিজের জয় নিশ্চিত করেন। এক বৃদ্ধ বাবা তার তার জীবনের সবচেয়ে বড় শাস্তি পেল সন্তানের আত্মসমর্পণে। পৃথিবী জুড়ে এত বাতাস অথচ আব্দুর রহমানের বুক জুড়ে নিঃশ্বাসের আকুতি। আসিফ সাহেব বিছানায় শুয়ে আছেন, চোখ দুটো বন্ধ। যে কেউ ভাববে উনি ঘুমিয়ে আছেন, কিন্তু হাসনা জানে যে সে জেগে আছে। হাসপাতাল থেকে আসার পরে দিনের বেশিরভাগ সময়েই এমন করে থাকেন। হাসনার সাথেও ঠিক করে কথা বলেন না, শুধু হা হু করে প্রশ্নের জবাব দেন। কাছের মানুষগুলোর চোখে নিজেকে করুণার পাত্র হতে দেখার চাইতে যে চলে যাওয়া অনেক ভালো ছিল এই বোধ তাকে কুরে কুরে খায়। এভাবে তো উনি ফিরে আসতে চাননি। যে রমণীকে ভালোবেসে আগলে রাখার কথা ছিল জীবনভর, তার ওপর এভাবে বোঝা হয়ে বেঁচে থাকা তো মৃত্যুর সম। এই যন্ত্রণা, এই যাতনার শেষ কোথায়? হাসনা বিছানায় থাকা মানুষটার কষ্ট, হীনমন্যতা সব টের পান, কিন্তু সব বুঝেও এই কয়দিন কিছু বলেননি। কঠিন এই যাত্রায় জীবনসঙ্গীকে আগলে রাখার জন্য আগে নিজেকে সামলানো দরকার। সেই চেষ্টাই মুখ বুজে করেছেন এই কয়দিন, কিন্তু আজ আর চুপ করে থাকতে পারলেন না। আসিফ সাহেবের হাতটা আঁকড়ে ধরে বললেন, আসিফ, আমি জানি তুমি ঘুমাওনি, জেগে আছো, আমার কথা শুনতে পাচ্ছ। তোমার মনে আছে মাহাদের জন্মের সময় আমি কত অসুস্থ ছিলাম। অপারেশনের পরে ডাক্তার তো আমার আশা প্রায় ছেড়ে দিয়েছিল, কিন্তু তুমি আশা ছাড়োনি। পাহাড়ের মতো অটল থেকে আমাকে আগলে রেখেছিলে।
বুবু বাচ্চাদের সামলেছেন আর তুমি আমাকে। দিনের পর দিন, রাতের পর রাত আমি তোমার ওপর নির্ভর করেছিলাম। বাচ্চাদের মতো করে তুমি আমার দেখাশোনা করেছিলে। 6টা মাস শয্যাশায়ী থেকে আমি শুধু তোমার ভালোবাসা দেখেছিলাম। করুণা তো সেখানে ছিলই না। নিজেকে ভাগ্যবতী মনে হতো এই ভেবে যে আমি তোমাকে আমার জীবদ্দশায় পেয়েছি। হাসনা কিছু সময়ের জন্য থামলেন। তারপর স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার বললেন, কিন্তু আজ আমার নিজেকে সবচেয়ে দুর্ভাগা লাগছে, আসিফ। তুমি আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছো, এটা কি করে আমি সহ্য করব? আমার কাছে নিজের অসুস্থতা লুকিয়েছ আর আমি স্ত্রী হয়েও তা বুঝতে পারিনি, এই যন্ত্রণা কোথায় লুকাবো? আমি তো ভালো মা হতে পারিনি, আসিফ। আজ মনে হচ্ছে স্ত্রী হিসেবেও আমি ব্যর্থ। বাবা ঠিক বলেন, তোমার সহধর্মিণী হওয়ার যোগ্যতা আমার নেই। আমি তোমার ভালোবাসার যোগ্য নই। না হলে তুমি এভাবে আমার থেকে মুখ লুকিয়ে থাকতে পারতে না। এভাবে আমাকে দূরে রাখতে পারতে না। হাসনা যেন নিজেকে আর ধরে রাখতে পারলেন না। স্বামীর হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। অন্যদিকে আসিফ সাহেবের চোখের পাতা ভিজে ওঠে অশ্রুদের আনাগোনায়। ভালোবাসা মানুষটাকে আজ দুহাত বাড়িয়ে ধরবার সামর্থ্যটুকুও তার নেই। এই আক্ষেপ তো বিষের চাইতেও বিষাক্ত। হাসনা, আমাকে একটু জড়িয়ে ধরবে, প্লিজ। তোমার বুকে আমার মাথাটা রাখতে দাও। আমাকে উপলব্ধি করতে দাও তোমার নিঃশ্বাসের গুঞ্জন। হাসনা এক মুহূর্ত দেরি না করে স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়েন। ডুবতে থাকা মানুষ যেভাবে খড়কুটো আঁকড়ে ধরে সেভাবে আসিফ সাহেবকে বুকের সাথে চেপে ধরে রাখেন। পাগলের মতো চুমু দিতে থাকেন তার হৃদয়রাজ্যের অধিপতিকে। স্ত্রীর ভালোবাসার উন্মাদনা দেখে আসিফ সাহেব বুক ভরে নিঃশ্বাস নেন। রাতের বাকি সময়টুকু এক হাত দিয়ে এভাবে হাসনাকে নিজের সাথে মিশিয়ে রাখেন যেন দূরত্বের জন্য 1 ইঞ্চি জায়গা না থাকে। কে বলে পুরুষের ভালোবাসা তার পছন্দের নারীর শরীরের ভাঁজে পূর্ণতা খুঁজে পায়? কে বলে ভালোবাসা সময়ের সাথে সাথে তীব্রতা হারায়? মধ্যবয়স্ক এই দুটো মানুষ আজ শারীরিক চাহিদার আকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে একে অপরের সাথে আষ্টেপৃষ্ঠে মিশে আছে শুধু ভালোবাসার উষ্ণতাকে উপলব্ধির জন্য। প্রেম আবিরে তরিতে ভেসে আসে সত্য, কিন্তু বসত গড়ে হৃদয়ের প্রাঙ্গণে। পূর্ণতা পায় অনুভূতির সমর্পণে। হাসনা আর আসিফ সেই পূর্ণতার ছোঁয়া অনুভব করছিলেন একে অপরের সান্নিধ্যে। ফজরের নামাজ পড়েই আমির সাহেব আব্দুর রহমানের ঘর থেকে বের হয়ে যায়। বৃদ্ধ বাবাকে বলা প্রতিটি অভিযোগ যেন ধারালো ছুরির মতো ছিল। তফাৎ শুধু এটাই যে এই ছোড়ার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে অভিযোগকারী আর অভিযুক্ত দুজনেই। সন্তান হিসেবে আজ নিজের সব অধিকারকে আমির অস্বীকার করে এসেছে তার জন্মদাতার কাছে। তবুও যেন স্বস্তি মিলছে না। বুকের মধ্যে জমিয়ে রাখা কষ্টের যে ঝড় বইছে তার ধ্বংসলীলার সামনে নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। বাবার করা ভুলগুলো তো সে নির্দ্বিধায় তুলে ধরেছে, কিন্তু নিজের ব্যর্থতাকে এড়ানোর না সাধ্যি আছে আর না সুযোগ। হামির পকেট থেকে নীলিমার শেষ চিঠিটা বের করে। 19টা বছর ধরে এই চিঠিকে সাথে নিয়ে ঘুরছেন। আজ পর্যন্ত তা খুলে পড়ার সাহস হয়নি। অপরাধবোধ তাকে নীলিমার শেষ অভিযোগটুকুর মুখোমুখি হতে দেয়নি। কিন্তু আজ হামির নিজেকে আর আটকালেন না। কম্পিত হাতে চোখের সামনে মেলে ধরলেন প্রেয়সীর লিখে যাওয়া শেষ পরিচ্ছদ। আমার হামির, কি নৈসর্গিক শান্তি তোমাকে আমার বলে ডাকতে পারার মধ্যে। তোমাকে আমার ভেবে, আমার করে চাওয়ার চেয়ে বেশি জীবনে আর কিছু চাইনি। বিশ্বাস করো, তোমাকে ভালোবাসার পরে আর নিজেকে ভালোবাসিনি। প্রয়োজনই পড়েনি। মনে হতো যেদিন থেকে তুমি আমার হয়েছ, সেদিন থেকে নিজের বলে আমার আর কিছুই নেই। তোমার মাঝে আমি আছি, তোমাকে ঘিরেই আমি আছি। যেদিন তুমি প্রথম আমাকে স্পর্শ করলে, আমার প্রথম পুরুষ হলে, সেদিন আমি নিজেকে হারিয়ে সবচেয়ে বড় তৃপ্তি পেয়েছিলাম। তোমার একটা ছোঁয়ায় আমি জীবনের আস্বাদ নিয়েছিলাম। আমি জানি তুমি নিজেও তাই উপলব্ধি করেছ। কিন্তু এই উপলব্ধিকে স্থায়িত্ব দিতে পারলাম না, জান। তোমাকে আমার করে পেতে চাইলে তোমার জন্মসূত্রে পাওয়া সব বন্ধন হারিয়ে যাবে। আমার সাথে জুড়ে তুমি তোমার শেকড় থেকে আলাদা হয়ে যাবে। জানি, তুমি এক পাও পিছিয়ে যাবে না, বরং আমাকে পাওয়ার জন্য নিজের সবকিছু পেছনে ফেলে আসবে। কিন্তু আমি তা চাই না। তোমাকে আমি অনেক ভালোবাসি, আমির। কিন্তু এই ভালোবাসার জন্য এক পিতাকে আমি তার সন্তানের হত্যাকারী বানাতে পারি না। এক সন্তানকে তার পিতার মৃত্যুর কারণ হতে দিতে পারি না। এই চিঠি যখন তোমার হাতে পৌঁছাবে, আমি তখন কোথাও নেই। আমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে ধরনীর বুক থেকে। কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য ফুরাবে না। তুমি আমাকে ভুলে যাও এই কথা বলার সাহস নেই।
কারণ নিজেকে শেষ করে যে অপরাধ করছি তার ক্ষমা কখনোই পাব না। তুমি আমাকে মাফ করতে পারবে না, ঘৃণা করে হলেও আমাকে মনে রাখবে। শুধু বিশ্বাস করো, আমার আর কোনো উপায় ছিল না। নিজের বাবা মায়ের চোখে চরিত্রহীনা হয়ে থাকতে চাই না। আবার তোমাকে পাওয়ার কথা ভাবলেই মনে পড়ে আঙ্কেলের বলে যাওয়া কথাগুলো। মন মস্তিষ্কের এই ঘটনায় আমি হেরে গেলাম। স্বস্তি শুধু এটাই যে ভালোবাসাকে হারতে দেয়নি। তোমাকে আমার মাঝে, আমার করে আঁকড়ে ধরেই এই শেষ যাত্রা করলাম। তুমি আমাকে ঘৃণা করো না, আমার সাহস ছিল না ওই অনর্থ হতে দেখার। নিজেকে কখনো আঘাত করো না। মনে রেখো, নিজেকে তোমার ভালো রাখতে হবে, ভালোভাবে বাঁচতে হবে আমার জন্য। কেউ যেন না বলে আমি তোমাকে কেড়ে নিয়েছি কারো কাছ থেকে। আমাকে এই স্বস্তিটুকু দিও, প্লিজ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখের পাতা খুলতে পারছি না। হামির, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এই যে দেখো শেষ মুহূর্তে শুধু তোমার স্পর্শের ছোঁয়া পেতে মন চাইছে। তোমার বুকে নিজেকে আবার সুপে দিতে মন চাইছে। হামির, ভালোবাসায় এত কষ্ট কেন? তুমি আর আমি শেষ পর্যন্ত আমরা হতে পারলাম না কেন? এই সব আক্ষেপ নিয়ে আমি যাচ্ছি। তুমি আমাদের ভালো সময়ের স্মৃতিটুকু নিয়ে এগিয়ে যাও। তোমার সফলতাই আমাদের ভালোবাসার স্মারক হয়ে থাকবে। কি ব্যারিস্টার সাহেব, আমার চাওয়া পূরণ করবে তো? ইতি, নীলিমা গোমেজ। তোমার নীলাঞ্জনা, নীলু, নীল পাখি। হামির হাঁটু গেড়ে বসে পড়েন। নীলিমার চিঠিটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। নীলা, কেন করলে এমন? সবাইকে ভালো রাখতে চাইলে আর আমাকে সবচেয়ে বড় শাস্তি দিলে। একবারের জন্য ভাবলেন না আমি কিভাবে বাঁচব? হাউ ক্লাউড ইউ, হাউ ডার ইউ, নীলু। একটু ভরসা করতে পারলে না? একটু অপেক্ষা করতে পারলে না? আমি সব ঠিক করে দিতাম, এই ভরসাটুকু রাখতে পারলে না? তোমার হামির তোমাকে ঘৃণা করতে পারেনি, এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারেনি। আমার ব্যর্থতা আমাকে বাঁচতে দেয়নি আর তোমার ভালোবাসা আমাকে মরতে দেয়নি। তুমি চলে গেলে আমাকে নিঃস্ব করে। আমি এই ক্ষত নিয়ে কিভাবে থাকবো সেটা কি ভেবে দেখনি? হোয়াই নীলু, হোয়াই? নীল পাখি, আমার কাছে ফিরে এসো আর না হয় তোমার কাছে আমাকে আসতে দাও। আমি আর পারছি না। আই ক্যান্ট টেক ইট অ্যানিমোর। প্লিজ বি মাইন অর মেক মি ইয়োর্স ফরএভার। একজন ভালোবেসে যন্ত্রণায় নীল হয়ে আক্ষেপ করতে থাকে আর আরেকজন সেই আক্ষেপের আহাজারিকে নিজের মাঝে উপলব্ধি করতে থাকে। হ্যাঁ, অর্ক দাঁড়িয়ে দেখতে থাকে হামিরের হাহাকার আর আতঙ্কিত হয়ে ভাবতে থাকে সেদিন যদি বেলি কিছু করে ফেলতো তাহলে কি হতো। অর্ক কিভাবে নিজেকে ক্ষমা করত। অর্কের চলে যাওয়ার সিদ্ধান্ত জানার পর থেকে আয়েশা বেগম অনেকটাই নিজেকে গুটিয়ে রেখেছেন। রান্নাঘরে নিজের কাজটুকু করে যে ঘরে চলে যান, তারপরে তাকে আর দেখাই যায় না। পুরো বাড়ি জুড়ে যে মানুষটার পদচারণা ছিল, সে যেন নিজেকে অঘোষিত গণ্ডির সীমারেখায় আবদ্ধ করে রেখেছে। এত বছরের সাধনা, ত্যাগ দিয়ে যে পরিবারকে একজোট করে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, আজ যেন সেই প্রচেষ্টার মাঝে আর প্রাণের সঞ্চারণ নেই। সবকিছু এলোমেলো হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে, অথচ চোখের সামনে সেই অনাকাঙ্ক্ষিত অনাচার হতে দেখেও তার কিছু করার নেই। তবে সকল ব্যর্থতাকে পেছনে ফেলে দিয়েছে মা হিসেবে নিজের সন্তানের সুখ নিশ্চিত না করতে পারার ব্যর্থতা। নিজের সন্তানদের চোখের সামনে এভাবে আবেগ আর দায়বদ্ধতার দ্বৈরথে দেখবেন, এটা তার কল্পনায়ও ছিল না। অনেক আশা নিয়ে বুক বেঁধেছিলেন এই ভেবে যে বেলি অর্ককে মেনে নেবে মন থেকে। অর্ক বেলির জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরেও কখনো অধিকার বলে কিছু দাবি করেনি। আর বেলি ওর এই তোত্তাকে হেরে যেতে দেবে না। কিন্তু বাস্তবতা আসলেই কঠিন। বেলি শুধু অর্ককেই হারায়নি, বরং পুরো পরিবারের সুখ, শান্তি সবকিছু নিলামে তুলে দিয়েছে নিজের বোকামি আর জেদের জন্য। কি ভাবছো এভাবে? তখন ঠিকমতো খাবারও খেলে না। শরীর ঠিক আছে তো তোমার? মোহাইমেন সাহেব স্ত্রীকে অসময়ে বিছানায় দেখে পাশে এসে বসলেন। মাথায় হাত দিয়ে দেখলেন জ্বর আছে কিনা। আমি ঠিক আছি, তুমি টেনশন করো না। আমি জানি তোমার মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু তুমি একাই তো কষ্ট পাচ্ছ না। আমরা কেউই আসলে ভালো নেই। কিন্তু ভালো থাকার চেষ্টা তো বাদ দেওয়া যাবে না। এই পরিবারের সবার তোমাকে দরকার, পুতুল। বিয়ের পর থেকে মোহাইমেন সাহেব আশাকে পুতুল নামে সম্বোধন করেছেন খুব বিশেষ কিছু মুহূর্তে। যখন খুব বেশি খুশি হয়েছিলেন কিংবা খুব কষ্ট পেয়েছিলেন। তবে এই বোধহয় প্রথম অনেক অসহায় হয়ে স্ত্রীকে এই নামে ডাকলেন। হয়তো বোঝাতে চাইলেন সত্যি উনি নির্ভর করতে চান উইর রমণীর কাছে, যে এতগুলা বছর ধরে তার পাশে দাঁড়িয়ে ছিল যোগ্য সঙ্গী হিসেবে। অর্ক চলে যাচ্ছে,
আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? তুমি জানো ও অভিমান করে যাচ্ছে। আমি চেয়েও আমার ছেলের জন্য কিছু করতে পারলাম না। এই পরিবারের জন্য আমার দায়িত্ববোধ আমার মমতাকে হারিয়ে দিল। আমি পারলাম না ভালো মা হতে। স্ত্রীকে অসহায়ের মতো কান্না করতে দেখে মোহাইমেন সাহেবের অবশিষ্ট শ্বাসটুকু যেন চুরমার হয়ে যায়। বুকের ভেতরে জেগে ওঠে অসার শূন্যতা। তুমি হেরে যাওনি, পুতুল। আমি হেরে গেছি। আমার কাছে সুযোগ ছিল তোমাকে একটা সুন্দর, স্বাভাবিক জীবন দেওয়ার, ছেলেমেয়েদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার। কিন্তু শেষ পর্যন্ত আমি কিছুই পারলাম না। অর্কের আজকের এই সিদ্ধান্তের পেছনে আমার ব্যর্থতার ভূমিকা সবচেয়ে বেশি। অনেক বছর আগেই যদি তোমাদের নিয়ে দেশের বাইরে চলে যেতাম তাহলে বোধহয় আজকে এই দিন দেখতে হতো না আমাদের। বাবা, এতটা আত্মকেন্দ্রিক হয়ে তুমি কখনো ভাবনি। আজকেও ভেবো না, প্লিজ। আয়েশা বেগম আর মোহাইমেন সাহেব তাকিয়ে দেখেন দরজায় অর্ক দাঁড়িয়ে আছে। ট্রেতে করে খাবার নিয়ে এসেছে মায়ের জন্য। অর্ক খাবারের ট্রে পাশের সেন্টার টেবিলে রেখে বাবা মায়ের কাছে যেয়ে বসে। দুইজনের হাত নিজের মুঠোয় নিয়ে বলে, পারিবারিক আদর্শের প্রথম দীক্ষা তোমাদের কাছ থেকে পেয়েছি আমরা। ওই আদর্শকে এভাবে নষ্ট হতে দিও না। এমন কিছু হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাহলে কেন চলে যাচ্ছিস সব ফেলে? কেন তোর মাকে এই শাস্তি দিচ্ছিস? আয়েশা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে অসহায়ের মতো প্রশ্ন করেন। মা, আমার কথা শোনো তুমি। বোঝার চেষ্টা করো আমাকে। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন আমার কিছু সময়ের জন্য দূরে চলে যাওয়াই সবার জন্য ভালো। কিসের ভালো, কার ভালো? এক ছেলে তার মায়ের কাছ থেকে দূরে চলে যাচ্ছে এটা ভালো, নাকি এক স্ত্রী তার স্বামীর কাছ থেকে দূর হয়ে যাচ্ছে এটা ভালো? যে আসিফ আর হাসনা তোকে নিজেদের সন্তানের মতো ভালোবেসেছে, জীবনের সবচেয়ে বড় দুঃসময়ে তুই ওদের ফেলে যাচ্ছিস। এটাতে কার ভালো? সবাইকে এভাবে কষ্ট দিয়ে, অপরাধবোধের মধ্যে রেখে তুই কোন ভালো নিশ্চিত করতে চাস? অর্ক। মোহাইমেন সাহেব অর্কের কাঁধে হাত দিয়ে বলেন, ছেলে হিসেবে তুমি আমাকে গর্বিত করেছ সব সময়। যদিও বাবা হিসেবে আমি ব্যর্থ হয়েছি বাজেভাবেই। কিন্তু তারপরেও বলছি, ভেবে দেখো আরেকবার। এভাবে সবাইকে ফেলে হুট করে চলে যাওয়াটা আসলেই বেস্ট ডিসিশন না। বাবা, তোমার কি মনে হয় এইসব আমি না ভেবে হুট করেই চলে যেতে চাইছি? না, একদমই না। এটা আমার অনেক দিনের ভাবনার প্রতিফলন। টাইমিংটা জাস্ট খারাপ যাচ্ছে, কিন্তু আমার ডিসিশন ঠিক। বাবা, তুই কি তোর সিদ্ধান্তের পক্ষে কোনো কারণ এক্সপ্লেইন করতে পারবি? বেলির ভুলগুলো যদি তোদের মাঝে না আসতো তাহলে কি এভাবেই চলে যাওয়ার কথা ভাবতে পারতি? আদর্শ সন্তান হলেও অর্ক বেলিকে নিয়ে নিজের গভীর অনুভূতিগুলো কখনোই মন খুলে বাবা মায়ের সাথে শেয়ার করেনি। এটা ওর একান্ত নিজস্ব ভাবনা ছিল, যা কারোর সাথে মন খুলে বলার কথা ভাবতেই ওর দ্বিধা হতো। কিন্তু আজকে দ্বিধা রাখার সুযোগ নেই। পরিবারের অবশিষ্ট সুখ, শান্তি বজায় রাখার জন্য হলেও আজকে অর্কের মুখ খুলতেই হবে। অর্ক বিছানা থেকে উঠে কিছুটা সময় জানালার পাশে যে দাঁড়িয়ে থাকে। পকেট দুই হাত গুজে রেখেছে, কারণ নিজের নার্ভাসনেসটাও দেখাতে চাইছে না। বোঝাতে চাইছে না যে আজকে কথাগুলো বলতে অর্কের ভয় হচ্ছে, হাত কাঁপছে। তোমরা কেউ ব্যর্থ হওনি, বাবা। ভুল সবটুকু আমার। আয়েশা বেগম কিছুটা রেগে গিয়েই বললেন, এখনো তুই এ কথা বলছিস, অর্ক? এখনো তুই বেলির দোষকে নিজের মাথায় তুলে নিচ্ছিস? অর্ক ফিরে মায়ের দিকে তাকায়। তারপর দৃঢ়তার সাথে বলল, আজকে আর কিছু লুকাবো না, মা। যেটা সত্য সেটা আমাকে যেমন বলতে হবে, তোমাদেরকেও মানতে হবে। মা, বেলির শৈশব, কৈশোর আমার মতো এত স্বাভাবিক ছিল না। ও বছরের পর বছর একটা নেগেটিভ ধারণাকে আগলে রেখেছে যে আমি ওর প্রতিদ্বন্দ্বী। আমার জন্য ও নিজের প্রাপ্য ভালোবাসা, অধিকার কিছুই পাচ্ছে না। দূরে থাকার কারণে আমি সেই ঘৃণা বুঝতে না পারলেও এত অবুঝ ছিলাম না যে ওর চোখে নিজের জন্য অবহেলা দেখতে পেতাম না। যখন বাসায় আসতাম, যতদিন থাকতাম, বেলি এক প্রকার পালিয়ে থাকতো আমার কাছ থেকে। ওই সময় আমার উচিত ছিল ওকে কনফেস করা, ওর সাথে যে অন্যায় হচ্ছিল তার প্রোটেস্ট করা। কিন্তু আমি সেটা করিনি, মা। দূর থেকে ওকে দেখতাম শুধু আমার দৃষ্টিকোণ থেকে। মানছি ওই দৃষ্টিতে শুধু ভালোবাসা ছিল, কিন্তু যার জন্য ছিল আমি তার দৃষ্টিকে পড়তে পারিনি। এটা কি আমার ব্যর্থতা না? বেলিকে যখন আমি নিজের ভালোবাসার কথা বলেছি ও কোনো জবাব না দিয়ে চলে গিয়েছিল। একবারের জন্য আমার দিকে ফিরে তাকায়নি। ওই সময় কি আমার বোঝা উচিত ছিল না যে ওর মাঝে দ্বিধা আছে কি নেই?
আমি নিজের অনুভূতির কথা তো বলেছি, কিন্তু ওর নিশ্চুপ অভিব্যক্তিকে সম্মতি ভেবে নেওয়ার ভুলও করেছি। যাকে সারা জীবনের জন্য নিজের সাথে জুড়তে চাইছিলাম তাকে কি একবার জোর করে হলেও প্রশ্ন করা উচিত ছিল না যে সে কি চায়, এই সম্পর্কে তার মতো আছে কিনা? বাদ দাও এসব কিছু, এগুলো তো ভুল ছিল, মা। পাপ তো তখন করেছি যখন ফিরোজের জন্য বেলির ফিলিংস, আমার জন্য ওর পুষে রাখা ঘৃণার কথা জানার পরেও ওকে আমি বাধ্য করেছি এই বিয়ে করতে। সত্যি করে বলো তো মা, যদি সামারা ওইদিন বেলির জায়গায় থাকতো, তোমরা কি পারতে ওর মনের বিপক্ষে যে এমন একজনের হাতে ওকে তুলে দিতে যাকে মেনে নেওয়ার চেয়ে বড় শাস্তি আর কিছুই নেই? আমি কি পারতাম আমার বোনকে বলতে এমন এক অনাকাঙ্ক্ষিত সম্পর্ককে মেনে নিতে যেখানে ওর সব স্বপ্ন পুড়ে ছারখার হয়ে যাবে? আমরা সবাই যে যার মতো করে বেলিকে দোষ দিয়ে নিজেদের মনকে শান্ত করেছি, কিন্তু ওই মেয়ে তো নিজ ঘরেই পরবাসী হয়ে দিন কাটাচ্ছে। ও কার কাছে যে নিজের অভিযোগ বলতো? মা, কাকে বোঝাতো ওর মন কি চায়? সেদিন যদি আমি বেলিকে জোর করে বিয়ে না করতাম তাহলে আজকে এই অনর্থ ঘটতো না। ছোট বাবা এভাবে সাফার করতো না। আয়শা বেগম ছেলের কথা শুনে নিজেদের করা ভুলগুলো বুঝতে পারলেও বেলির পক্ষ যেন আজকে নিতে পারলেন না। কোথাও যেন কিন্তু রয়ে যায়। আর সেই কিন্তু আজ প্রতিবাদের ভাষা হয়ে সামনে এসে পড়ল। অর্ক, আমি তোর সব কথা মানতে রাজি আছি, কিন্তু এটা মানব না যে বেলির কথা শোনার জন্য কেউ ছিল না। আল্লাহ সাক্ষী আছেন, আমি ওকে কখনো নিজের মেয়ের চেয়ে কম ভালোবাসিনি। ও আমার কাছে এসে বলতে পারত। বুকে পাথর বেঁধে হলেও আমি তোর দাদাজানকে এই সম্পর্কের জন্য মানা করে দিতাম। কিন্তু ও কাউকে কিছু না জানিয়ে যেভাবে ফিরোজের সাথে চলে গেল সেটা কি ঠিক ছিল? মানছি বেলির মতের বিপক্ষে যে তুই ওকে বিয়ে করেছিস, কিন্তু কখনো তো নিজের অধিকার নিয়ে ওকে জবরদস্তি করিসনি, বরং যোগ্য জীবন সাথীর মতো ওকে আগলে রেখেছিস। ও কি সেটা দেখেনি? তোর চোখের ভাষা না হয় পড়ার চেষ্টা করেনি, কিন্তু এই সম্পর্কের জন্য, ওর জন্য তোর একতরফা অবদানকে ও কিভাবে বুঝল না? কেন আজ সবকিছু করার পরেও তুই শূন্য হাতে চলে যাওয়ার কথা ভাবছিস? মা, এখানেই তো তোমাদের ভুল হচ্ছে। ইনফ্যাক্ট তোমাদের এই ভুল বেলিকে বাধ্য করছে আরো বড় ভুল সিদ্ধান্ত নিতে। এটা কোনো দেনা পাওনার হিসাব না যেখানে আমি কি দিলাম, কতটুকু পেলাম সেটার হিসাবের খাতা খুললে বসবো। বেলিকে ওর ব্যর্থতার কথা মনে করিয়ে স্বস্তি পাব। এটা বেলির জীবনের প্রশ্ন, মা। ওর অধিকার আছে নিজের মনের কথা শোনার। কিন্তু তোমরা সবাই ওকে বাধ্য করছো যুক্তি দিয়ে ফয়সালা করতে, আমাকে মেনে নিতে। মোহাইমেন সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন, তুই আসলে কি বলতে চাইছিস অর্ক? আমরা সবাই বেলিকে বাধ্য করছি তোকে মেনে নিতে। পরিবারের প্রতি, এই সম্পর্কের প্রতি কি বেলির কোনো দায়বদ্ধতা নেই? অর্ক এক মুহূর্ত দ্বিধা না করেই জবাব দিল, না বাবা, বেলির প্রথম আর প্রধান দায়বদ্ধতা ওর নিজের প্রতি। একটা ভুল করেছে বলে তার বোঝার নিচে নিজের সব অনুভূতি, সব আকাঙ্ক্ষাকে চাপা দিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়ার শাস্তি বেলি ডিজার্ভ করে না। ওর অধিকার আছে নিজের জন্য যোগ্য একজন জীবন সঙ্গী বেছে নেওয়ার, নিজেকে আরেকবার সুন্দরভাবে বাঁচার সুযোগ দেওয়ার। আর তোর কোনো অধিকার নেই, তোর নিজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এত কিছু করার পরে তুই কি ডিজার্ভ করিস না একটু ভালোভাবে বাঁচার? আয়েশা বেগমের কণ্ঠে যেন একরাশ হাহাকার আর্তনাদ করে ওঠে। মা, আমি দূরে যাচ্ছি কিছুদিনের জন্য, হারিয়ে যাচ্ছি না। বেলিকে আমি স্পেস দিতে চাইছি যেন ও নিজেকে গুছিয়ে নিতে পারে, নিজের চাওয়া পাওয়ার সমীকরণ মেলাতে পারে স্বাধীনভাবে। আমি জানি ওকে সুযোগ করে দিলে ও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। হামির চাচুকে আমি বলেছি বেলির দায়িত্ব নিতে। দরকার হলে চাচু বেলিকে নিজের সাথে নিয়ে যাবে। তোমরা কেউ বাধা দিও না, প্লিজ। সাময়িক এই দূরত্ব যদি বেলির মাঝে এই সম্পর্কের জন্য আবেগ তৈরি করে তাহলে সেটাই হোক। আর যদি বেলি সেই আবেগ অনুভব না করে, তাহলে কি হবে? অর্ক অনেক কষ্ট করে মৃদু হেসে বলল, জোর করে জেতার চাইতে সম্মানের সাথে হেরে যাওয়া ভালো, বাবা। আয়েশা বেগমকে নিজের হাতে খাইয়ে দিয়ে কিছুক্ষণ পরে অর্ক ছাদে আসে। হঠাৎ মেসেজ টোন শুনে মোবাইল ওপেন করে অর্কের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। ফিরোজের মেসেজের সাথে একটা ছবি। ভাই, বলেছিলাম না আমি বেলি আমার হবে? দেখেন তাই হতে যাচ্ছে। বেলি আমার সাথে দেখা করতে চায়। বিশ্বাস করতে কষ্ট হলে স্ক্রিনশট দেখেন। অর্ক ছবিটার দিকে তাকিয়ে দেখে বেলির হোয়াটসঅ্যাপ আইডি থেকে করা মেসেজ। ফিরোজ, আমি তোমার সাথে দেখা করতে চাই। কখন, কোথায় আমাকে জানাও। উদ্ধৃতি চিহ্ন।